Welcome to the second episode of The Bridge, and this is about the song called Eka. প্রথমে যাব আমাদের আর্টিস্টের কাছে ইটার্নাল। হি ইজ এ র্যাপার, যেটা আগেই বললাম। হি ইজ ফ্রম টালিগঞ্জ, কলকাতাকে রিপ্রেজেন্ট করে, এবং ওর ক্রুয়ের নাম হলো ক্যালকাটা দক্ষিণ, তাই তো? আচ্ছা, ইটার্নাল নামটা কেন বেছে নেয়া? ইটার্নাল নামটা আমি নিয়েছিলাম তার কারণ একটাই যে মানে আমি বেসিক্যালি সবারই এটা হয়তো মরতে আমার খুব ভয় লাগে, ঠিক আছে? সো আই অলওয়েজ ছোটবেলার থেকে আমার এরকম বিভিন্ন থটস আসতো যে ইমর্টাল কিভাবে হওয়া যায়, কি করা যায়। তো আস্তে আস্তে ম্যাচুরিটি যখন হলো তো ভাবলাম দ্যাট ইজ তো সম্ভব না। তো যখন আমি মিউজিকের এখানে এলাম তখনই ভাবলাম যে দ্য অনলি ওয়ে আই ক্যান লিভ ফর এভার ইজ থ্রু মাই মিউজিক, ঠিক আছে? আমি যদি কোনো একটা গান বানাই, সেটা বাজে হোক ভালো হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যদি বানাই সেটা চিরকাল থেকে যাবে, আমার গলাটা চিরকাল থেকে যাবে, লোকেরা যখন শুনছে আমার নামটা চিরকাল থেকে যাবে। ইন দ্যাট সেন্স আই চোজ কি ঠিক আছে, লেটস বি ইটার্নাল, আই লিভ ফর এভার ইন মাই সংস, ইন মাই ইমাজিনেশনস, আই লিভ ফর এভার। তোর বানানো এখনো অবধি যতগুলো গান তুই বানিয়েছিস, তার মধ্যে কোন গানটা তোর মনে হয় যেটা উইল লিভ ফর এভার অ্যাকর্ডিং টু ইউ? এখন অবধি যতগুলো আমি বানিয়েছি, এটা এখন যেটা এই কারেন্ট এই একা গানটা, আই থিঙ্ক দিস হ্যাজ বিন ওয়ান অফ মাই বেস্ট সং টিল ডেট, অ্যান্ড আই থিঙ্ক লোকেরা খুব কানেক্ট করবে, অ্যান্ড ইট উইল রিমেইন ফর এভার, বিকজ এটার মধ্যে অনেক রকমের অ্যাসপেক্টস আছে। এখানে মেলোডি আছে, এখানে একটা ডেপথ আছে, একটা কনসেপ্ট ধরে গানটাকে বানানো হয়েছে। সুতরাং ইট উইল রিমেইন ফর এভার। এখন অব্দি আমি যেগুলো বানিয়েছি, ইয়েস, দিস সং উইল রিমেইন ফর এভার। লোকেরা বলতে বাংলা র্যাপ অডিয়েন্স না, নট অনলি বাংলা র্যাপ অডিয়েন্স, আমি বলতে চাইছি এভরিবাডি, যারা প্রতিদিন মিউজিক সবাই শোনে, গান সবাই শোনে। আই এম টকিং অ্যাবাউট অল দোজ পিপল, নট অনলি বাংলা র্যাপ অডিয়েন্স। এই গানটা যখন বেরোবে সবাই শুনতেই পারবে। ইটস নট স্পেসিফিক্যালি র্যাপ বলে ওরম কিছু না, ইটস আ সং দ্যাট কানেক্টস উইথ পিপল, যেটা লোকেরা শুনে ফিল করতে পারবে। একটা সারাদিন খাটার পর, কাজ করার পর একটা মজদুর যখন বাসে করে বাড়ি ফিরছে, এখন সবার কাছে ফোন আছে, সে বাড়ি ফিরতে ফিরতে এই গানটা শুনবে, অ্যান্ড হি ক্যান ফিল দ্যাট স্পেস, হি ক্যান ফিল দ্যাট পিস। তো ইন দ্যাট ওয়ে এটা সবার জন্য, ফর এনিবডি হু লাইকস মিউজিক অ্যান্ড উইচ ইজ এভরিবডি, সবার জন্য এই গানটা। এই গানটা লেখার সময় ঠিক কোন লাইনটা লিখে তোর মনে হয়েছিল যে এই গানটা বাংলা র্যাপের গন্ডিটা পেরিয়ে একটা গান হয়ে উঠছে, যেটা ক্রস ওভার করতে পারে, যেটা সবাই নিজের মনে করতে পারে? সেটা কোন লাইনটা লেখার পর তোর মনে হয়েছিল? যখন এই গানটার নো স্ট্রেস মিউজিকটা প্রডিউস করে, তো তখন মিউজিক কম্পোজিশনটা যখন ইনিশিয়ালি শুরু হয়, খুব সুন্দরভাবে কম্পোজ করছিল, অ্যান্ড যখন কম্পোজিশনটা হচ্ছিল তখনই ইটস স্ট্রাক মি যে অন্য র্যাপ গানের মতো এটা হচ্ছে না, ঠিক আছে? তো ওখানেই ফার্স্ট যেটা স্ট্রাইক করে যে না, এটা আর কি নট কনফাইন টু আ স্পেসিফিক পিপল, আর কি এটা বাইরেও যেতে পারে। ওয়াই? বিকজ এখানে মিউজিকটা ইজ নট নিশ, ঠিক আছে? তারপরে যখন আমি আমার প্রথম হুকটা লেখা শুরু করি উইথ দ্য মেলোডি, প্রথম লাইন যেটা আমি যখন লিখছি আমি হুকের, তখনই আমার মাথার মধ্যে এটাই ছিল যে কিছু কিছু গান হয় যেগুলো নিজের জন্য বানানো হয়, কিছু কিছু গান হয় যেগুলো স্পেসিফিক পিপলের জন্য বানানো হয়, বাট এখানে লাইনটাই আমি এমন বলেছি, ইটস এ ইউনিভার্সাল লাইন, আর কি, ঠিক আছে? সেটা যখন লোকেরা শুনবে, যখন বুঝতে পারবে, ওই লাইনটা দিয়েই আমি বলে দিচ্ছি, এটা আমি ওখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে দিস সং ইজ ফর এভরিবডি। ওয়াই? বিকজ এভরিবডি ওই ফিলিংটা দিয়ে সবাই যায়। তারপরে গ্র্যাজুয়ালি যখন হুকটা আরও প্রোগ্রেস করে যায়, তখন থ্রু আউট ওই জিনিসটা, ওই কনসেপ্টটা আর কি ব্লেন্ড হয়ে গেছে, আর কি, যে না, এটা যখন যত লোকেরা গানটার ভেতরে ঢুকবে তত তারা বুঝতে পারবে যে এটা সবার জন্য, এটা সবাই শুনতে পারে, এভরিবডি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, এভরিবডি। তা মিউজিক প্রোডাকশনের কথা যখন উঠলো, আমরা চলে যাব এই গানটার মিউজিক প্রোডাকশন যে করেছে, মিউজিক কম্পোজিশন যে করেছে, তার কাছে। অর্ক ওরফে নো স্ট্রেস। তোর নাম নো স্ট্রেস ঠিক কেন? অ্যাকচুয়ালি আমি যখন মিউজিক প্রোডাকশন স্টার্ট করি তখন আমার নাম ছিল সাইকো। ইয়া। আচ্ছা। তো আমি ওই নামটা খুব ইম্যাচিওর লাগতো বলে একদিন একটা ফ্রেন্ডের সাথে সাইকো নামটা কেন ছিল আগে, এটাই শুনি। বিকজ এমনি একটা ইম্যাচিওর ডিসিশন নিয়েছিলাম ওই টাইমে, যে সাইকো ওই টাইম বলতে কত বয়স তো? 15 or 16 ইয়ার্স ওল্ড। 15 বছর বয়সে মিউজিক প্রোডাকশন স্টার্ট করেছিল। ইন্ডিয়ান যারা মিউজিক লিসেনার্স, তারা মিউজিক প্রোডাকশন শব্দটার অর্থটা হয়তো ঠিকভাবে বুঝতে পারে না, কারণ আমরা এটাকে সঙ্গীত পরিচালনাকে মিউজিক ডাইরেকশন বলি মোস্টলি, এবং সেক্ষেত্রে মিউজিক অ্যারেঞ্জার আলাদা হয়। মিউজিক প্রোডাকশন বলতে যেটা বোঝায়, বা তুই যেটা বোঝাচ্ছিস বলে আমার সেটা মনে হয়, সেটা হচ্ছে তুই কম্পোজিশনটা করছিস এবং অলসো সেটাকে অ্যারেঞ্জও করছিস।
and I'm assuming mostly with VSTs. বেসিক্যালি কম্পিউটার সফটওয়্যার এরকম কিছু হয় যেগুলোকে বলা হয় DAW, সেই সফটওয়্যারে আজকাল রেকর্ডিংও হয় অ্যান্ড মিউজিক বানানো যায়, ওটাতে সব কিছুই বেসিক্যালি কম্পিউটারাইজড হয়। সো ওই সফটওয়্যারেই যারা মিউজিক বানায় তাদেরকে মিউজিক প্রডিউসার বলা হয়। To all the aspiring music producers বা যারা মিউজিক নিয়ে কাজ করতে চাও, বয়সটা যে কোনো বাধা নয় সেটা আমরা দেখতেই পাচ্ছি, কারণ অর্ক 15 বছর বয়সে এটা শুরু করে দিয়েছে এবং জানতে চাইলে সব রকমভাবেই করা যায়, সবভাবেই জানা যায়। সেই জায়গাটায় আমরা কেউ একা নয় এখন ইন্টারনেটের জন্য। এবং এই প্রসঙ্গে আমি বলবো এই গানটার যেটা একটা মূল ব্যাপার সেটা হচ্ছে স্যাম্পলিং করে, এই আমাদের পুরো সিরিজটারই এই ব্যাপারটা আছে যে পুরোনো গান হিন্দুস্তান রেকর্ডসের হোক বা ইন রেকর্ড হোক, ক্যাটালগ থেকে আমরা পুরোনো একটা গান নিয়ে সেটাকে স্যাম্পলিং করে নতুন গান বানাচ্ছি। এই স্যাম্পলিংয়ের ফান্ডাটা আমাদের এখানে ইন্ডিয়াতে মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে খানিকটা নতুন, কারণ আমরা রিমেক এবং জনপ্রিয় গানকে নতুনভাবে শুনেছি এবং সেটা কিন্তু স্যাম্পলিং বলা যেতে পারে, হয়তো আমার অতটা আইডিয়া নেই। কিন্তু এক্ষেত্রে স্যাম্পলিং বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে পুরোনো মিউজিক যেটা রুটসের খুব কাছাকাছি আছে সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করা, এবং সেটা অর্ক করেছে এই গানটার সাথে। তা এই গানটার স্যাম্পলটা নিয়ে বা কীভাবে চুজ করলি সেই জার্নিটা নিয়ে বা কীরকমভাবে এই মিউজিক প্রোডাকশনটা হলো একার, সেটা নিয়ে যদি একটু বলিস। সো এই গানটা আমাকে বেসিক্যালি ইটারনালি প্রথম শোনায় অ্যান্ড হি ফাউন্ড ইট ফ্রম দ্য ইনরেকো ক্যাটালগ। গানটার নাম হচ্ছে নানা নানা, সাং বাই সুমিতা ভট্টাচার্য। অ্যান্ড এই গানটার মেন এলিমেন্ট যেটা আমরা স্যাম্পল করেছি সেটা হচ্ছে গানটার গিটারটা শোনার পরে খুবই লাইক অস্ট্রাক হয়ে যাই আমরা। অ্যান্ড এই গিটারটা অ্যাকচুয়ালি খুবই ভালোভাবে প্লে করা হয়েছে অ্যান্ড কম্পোজিশনটাও is a very mesmerizing composition by Mr. Sholil Choudhury. Oh, one of the greatest. One of the greatest. Yeah. And so এই গানটাকে আমরা like we tried our best to do justice to the original sample. এটা অ্যাকচুয়ালি আমাদের খুব বড় একটা অপরচুনিটি। দ্য ব্রিজ এই যে সিরিজটা আমরা করছি মিস্টার বাবুর সাথে, সেখানে আমরা সুযোগ পাচ্ছি এইরকম প্রবাদ প্রতিম শিল্পীদের তাদের গান নিয়ে, তাদের কম্পোজিশনস নিয়ে নতুনভাবে একটা প্রেজেন্ট করার। এই যে আমরা নো স্ট্রেস প্রোডাকশন করছি, আগের গানটা জোস জয়েন্ট করেছিল, এবং আরও নতুন নতুন প্রডিউসাররা তারা এই বিশ্ববিখ্যাত শিল্পীদের প্রোডাকশন এবং তাদের কম্পোজিশনস নিয়ে নতুন করে তাদের হালকা 2021-এর নতুন একটা এলিমেন্ট অ্যাড করে একটু নতুনভাবে প্রেজেন্ট করতে চাইছে। এবং সেখানে আমি জেনে নেব নো স্ট্রেসের থেকে, হাউ ওয়াজ দ্য প্রসেস ওয়েন ইউ ফাউন্ড দিস স্যাম্পল, হাউ ওয়াজ দ্য প্রসেস? সো গানটার নামটা তো সবাই জেনে গেছি এখন অবধি যে একা, বাট গানটা আমি একা বানাইনি। যখন আমি বানাচ্ছিলাম গানটা তখন মোস্ট অফ দ্য টাইম আমার সাথে ইটার্নাল ছিল অ্যান্ড ও নিজের ইনপুট দিতে থাকছিল গানটার কম্পোজিশনে অ্যান্ড প্রোডাকশানে। অ্যান্ড গানটার ফিলের ব্যাপারে যদি বলতে চাই কিছু, সেটা আই থিঙ্ক ইটার্নাল আমার থেকে বেশি বেটার বলতে পারবে। ইনিশিয়াল তো অর্ক শুরু করেছিল কম্পোজিশনটা, নিজের ও এলিমেন্টস দিচ্ছিল, প্রোগ্রামিং করছিল, ভালো করেই করছিল। আমি কিছু কিছু ওকে ইনপুটস দিয়েছি, যেরকম এই জায়গাটা এরকম হতে পারে, এখানটা একটু যদি এরকম করা যায়, বিকজ ওয়াইল হি ওয়াজ মানে জিনিসটা এমনভাবে হয়নি যে ও পুরো গানটা মানে মিউজিকটা কম্পোজ করে নিয়েছেন তারপরে আমি লিখেছি, ঠিক আছে। ইট ওয়াজ কিছুটা করছে, আমি কিছুটা লিখছি, তারপরে আবার ওটার উপর কিছুটা করছে, এইভাবে ওভারল্যাপ করে 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 মিউজিকটা কম্পোজ করা হয়েছে। এটা তুই টেকনিক্যাল দিকটা বলছিস, আমি যেটা ওকেও যেটা জিজ্ঞেস করলাম তোকেও আবার জিজ্ঞেস করছি যে গানের পেছনে যে ভাবনাটা, মানে সেটা সূত্রপাত কোথায়? এই যে একাকিত্বের কথা হচ্ছে, এই যে একটা ক্লান্তির কথা হচ্ছে, তোর ফার্স্ট লাইনটা আমার যতদূর মনে পড়ছে যে আমি জানি আমি বড় ক্লান্ত, তো এই ক্লান্তিটার সূত্রপাতটা কোথায়, এই ভাবনাটা কোথা থেকে এলো? আমি বিলিভ করি যে টু মেক মিউজিক, টু রাইট সংস, রাস্তাঘাটে না বেরোলে, আশেপাশে না দেখলে কোনো সময় করা যায় না। মানে একটা ক্রিয়েটিভিটি, টোটালি ব্রেকস ইন কেওস। একদম, মানে আমি একটা জায়গায় বসে থেকে বদ্ধ ঘরের মধ্যে আমি কোনো সময় ক্রিয়েটিভ হতে পারবো না, আমি লিখতে পারবো না। তো আমি রাস্তাঘাটে অনেক চলাফেরা করেছি, স্কুলে যখন যেতাম, কলেজে যখন যেতাম, ইদানিং রাস্তাঘাটে সবাই সবসময় চলাফেরা করে, তখন আমি কি করি, আমি আমার চারিপাশটা আমি দেখি যে মানে কোনো কেউ একজন বসে ভিক্ষা করছে, তার মুখের এক্সপ্রেশন একটু বোঝার চেষ্টা করি যে তার কীরকম হয়তো লাগতে পারে। বা ফর এক্সাম্পল কেউ ট্রাফিকে দাঁড়িয়ে আছে, একটা গাড়ির মধ্যে কেউ বসে আছে,
একটা লাক্সারি কারের মধ্যে বসে আছে, তার কিরকম মানে মাইন্ডে কি চলছে, হ্যাঁ কি চলছে, চলতে পারে, বা তার লাইফস্টাইল নিয়ে তার কিরকম হতে পারে, এগুলো একটু মানে ওয়াইল্ড ইমাজিনেশন যেগুলো আমি করতে থাকি। তো এরকমই সময় আর কি, এরকম যখন আমি এরকম রাস্তায় বেরিয়েছি বা বাসে ট্রাভেল করছি বা observation এর গাড়িতে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি দেখেছি এরকম মানে রাস্তাঘাটে লোকেরা কাজ থেকে ফিরছে বা বাচ্চারা স্কুল থেকে ফিরছে, তো তাদের মুখের মানে ওই হ্যাপিনেস বলে ব্যাপারটা যে খুব খুশি ওরকম, ওটা নেই, ওটা লিটারেলি নেই, ঠিক আছে। মানে সবাই রাস্তাঘাটে যারা হাঁটছে হাঁটাচলা করছে, তাদের সবার মুখেই একটা কোথাও গিয়ে একটা ক্লান্ত একটা ব্যাপার আর কি, হ্যাঁ একটা থেকেই যাচ্ছে আর কি, ঠিক আছে। স্পেশালি এটা আমি খুব বেশিভাবে দেখেছিলাম যখন আমি গাড়ি মানে উবেরে ছিলাম প্রবাবলি, আমি পাশে একটা ট্রাফিকে বাস দাঁড়িয়েছিল, বাসের মধ্যে যারা বসেছিল মানে উইন্ডো সাইডে পেছন দিকে যারা ছিল, প্রায় 2-3টে লোক এরকম 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 ওই জানলার মধ্যে মাথা রেখে কিছুটা ভাবছেন, তাকিয়ে আছেন, কারো কানে হেডফোন দেওয়া, ঠিক আছে। তো ওখান দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষটা হয়তো সারাদিনের খাটার পর বা এনি হাউ মানে কোনো যে কোনো সার্কামস্ট্যান্সে হি ইজ টোটালি টায়ার্ড, ঠিক আছে। মানে এখন বাড়ি ফিরছে, যেখানেই যাচ্ছে মানে একটা টায়ার্ডনেস নিয়ে এসে সে বাড়ি ফিরছে, একটা মানে গ্লানি নিয়ে হয়তো সে বাড়ি ফিরছে, ঠিক আছে। সেখান থেকে মিউজিকটা যখন অর্ক কম্পোজ করা শুরু করে, তখন ওই আইডিয়াটা আসে আর কি, যে ঠিক আছে, সো ইফ আই ক্যান পোর্ট্রে অল দোজ পিপল, শুধু তোদের সাথে হয়নি, আমার সাথে হয়েছে, তোমার সাথে হয়েছে, সবার সাথে এটা হয়ে থাকে। সো ইফ আই ক্যান পোর্ট্রে দোজ পিপল, যে হ্যাঁ আমি জানি মানে আমি বড় ক্লান্ত, So you wanted to portray those হ্যাঁ thoughts, হ্যাঁ ওই ভাবনাগুলো। এক্স্যাক্টলি, যে আমি জানি মানে আমি বড় ক্লান্ত, মানে হয়তো তারা মানে হয়তো আমি ভাবতে পারি বা তারা ভাবতে পারে যে আমার ব্যাপারে কেউ তো জানি না, আমি কি যাচ্ছি কেউ জানে না, যে সবাই তো আমি সবাইকে হ্যাঁ, জানে। কিন্তু আমি ওখানে লাইনে ওটাই বলছি, আমি জানি আমি বড় ক্লান্ত, ঠিক আছে, তাও হেঁটে চলেছি এই পথটা। তো এইভাবেই জিনিসটা ভাবা হয়েছে, মানে ভাবনাগুলো মানে তুই যেটা বলছিস যে এই যে অভিব্যক্তিতে মুখে যদি তুই দেখতে পাচ্ছিস যে বুঝতে পারছিস তাদের একাকিত্বটা, তারা একা, তারা ক্লান্ত, সে মনে করছে যে আর কেউ সেটা বুঝতে পারছে না, কিন্তু আসলে কেউ অবজার্ভ করলে সে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগলো তোর কথাটা আমার, কারণ এই অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন চারদিকে আমাদের ওয়ার্ল্ড এত ফাস্ট হয়ে গেছে, আমরা সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, একদম। আমরা দাঁড়িয়ে দেখি না যে আশেপাশে মানুষের মুখে ঠিক কি কি অভিব্যক্তি হচ্ছে, পড়ছে, exactly, কি হ্যাঁ, এক্সপ্রেশন হ্যাঁ, পড়ছে, হ্যাঁ, কখনো ভাবার চেষ্টা করি না যে সে কি রকম কি জিনিস দিয়ে যাচ্ছে সে, মানে এক্স্যাক্টলি। সো এইটা নোটিস করাটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে আমি অর্কর কাছে জিজ্ঞেস করবো, তোকে তো আমার মনে হয় না যে তুই খুব একটা বাইরে বেরোস, আমার তো খুব তোকে ঘরের মধ্যে থাকিস বলেই মনে হয়। তা তুই এই ভাবনাটার সাথে রিলেট করলে কি হবে? তুই কি অন্য কোনো কিছু ভাবে নিজের এক্সপ্রেশনটা খুঁজে পাস? হ্যাঁ, আমি এক্সাম্পল দেব সোশ্যাল মিডিয়ার। আচ্ছা, এখনকার যে মডার্ন যুগে সোশ্যালি সবাই এত কানেক্টেড থ্রু ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিওয়ে, বাট এত কানেক্টেড হয়েও কিন্তু লোকে একাই। সো হ্যাঁ, আমি একা থাকি বাড়িতে মোস্ট অফ দ্য টাইম। আই এম কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস অন ডিসকর্ড, অন ফেসবুক, এভরিওয়ের, বাট স্টিল অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই এম অ্যালোন অ্যান্ড সামটাইমস আই ফিল লোনলি। সো ওইভাবে আমিও কানেক্ট করতে পেরেছি। And আমার মতো আরো অনেকে আছে যারা আমার মতো সেম লাইফস্টাইলে থাকে। মানে এটা কি লকডাউনের জন্য নাকি আগেও এমনি টাইমেও? আমি মোস্ট অফ দ্য টাইম মানে লকডাউনের আগেও আমি নিজের রুমেই বন্দি থাকতাম। বন্দি থেকে কি মানে সোশ্যাল মিডিয়া একটা শুনলাম, হোয়াট এলস ডু ইউ ডু, লাইক মিউজিক প্রোডাকশন, সেটা মিউজিক একটা। প্রোডাকশন, অ্যান্ড আই এম আ গেমার। আমি গেমস খুব খেলি, অ্যান্ড ওরমভাবে আমার অনেকজনের সাথে কানেকশনও হয় গেমসের থ্রু দিয়ে, অনলাইন মাল্টিপ্লেয়ার গেমসের থ্রু দিয়ে। অ্যান্ড ওরমভাবে আমি অনেকজনের সাথে মিশি যারা আমার মতো অ্যানিমেও দেখতে ভালোবাসে, অ্যান্ড ওই কানেকশনসগুলো, ওই ফ্রেন্ডসগুলোর সাথে আমি ডিসকাশন করি যে টপিকটা অ্যানিমে আমাদের। অ্যাজ ইন জাপানিজ অ্যানিমেশন? জাপানিজ অ্যানিমে, কার্টুন ঠিক বলাটা ডিসরেসপেক্টফুল, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ, খুবই মিনিংফুল স্টোরিজও দেখা যায় অ্যানিমেতে। সো ওরকম সেম আমাদের যে হবিজ, ওগুলো দিয়ে আমি অনেক ফ্রেন্ডস কানেকশন হয়। সো হ্যাঁ, বাট আফটার অল অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর অল অ্যালোন। ওকে, সো হোয়াট আই এম সেইং হিয়ার, যে একদিকে একজন রাস্তায় বেরোচ্ছে, সে আশেপাশে প্রত্যেকজন মানুষের মুখের দিকে তাকিয়ে দেখছে তার এক্সপ্রেশনটা কিরকম, বোঝার চেষ্টা করছে তার মনের ভেতরে ভাবনাগুলো কিরকম। আর আরেকদিকে একজন, সে ঘরের মধ্যে বন্দি,
সেটা লকডাউনের জন্য হোক বা লকডাউনের বাইরে হোক, সে কিন্তু নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখতেই ভালোবাসে, কিন্তু সেখানে সে আটকে নেই, সে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বাকি মানুষদের সাথে নেটওয়ার্কিং করছে। এবং একই সাথে সোশ্যাল মিডিয়ার বাইরে সে গেমিংয়ের মাধ্যমে এবং অ্যানিমের মাধ্যমে অনেক কিছু, অনেক লেখকের, অনেক ক্রিয়েটরের, অনেক শিল্পী মানুষের মনের অভিব্যক্তিটা ধরে ফেলার চেষ্টা করছে তার আয়নার মধ্যে। তার যে মিউজিক প্রোডাকশন, সে যে শিল্প সৃষ্টি করছে, সেই শিল্পের মধ্যে কিন্তু সেটা একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং এই দুটো মিলে আস্তে আস্তে কিন্তু আর এই দুটো রইল না, মানে আরও এরকম অনেক একার অভিব্যক্তিগুলো একসাথে মিলে গেল এবং সেখান থেকেই হয়তো এই গানটা সৃষ্টি, তাই না? এবার আমি যদি এই এখনকার পৃথিবীর কথা নিয়ে বলতে চাই, যে এই পৃথিবীতে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল তো আমাদের রিসেন্ট 2-3 বছরে। আমরা দেখতে পারলাম কীরকমভাবে মানুষ একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং একা হয়ে যাচ্ছে। এইটা তোর কি মনে হয় শিল্পে কতটা প্রভাব ফেলে? আমার যদি পার্সোনালি বলে থাকি, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে মানে এরকম ঘটনা ঘটাতে শিল্প সেখানে আটকে থাকবে, বিকজ শিল্পকে তো এভাবে আটকানো যায় না। ইটস অল অ্যাবাউট ইমাজিনেশন অ্যান্ড হাউ মাচ ইউ ওপেন আপ। সো জাস্ট বিকজ এরকম ঘটনা ঘটেছে এরকম, সেটার জন্য যে শিল্প আটকে থাকবে সেইটা না। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হয়তো শিল্পরই যে একটা ফাইন্যান্সিয়াল দিকটা, সেটা হয়তো মেবি অনেকটা কাটেল ডাউন হয়ে গেছে অনেক রিজনসে, অনেক কারণে। কিন্তু হ্যাঁ, মানে আমি যদি শিল্প করতে চাই, মানে আমি যদি লোকদেরকে আমার ভাবনাগুলোকে জানাতে চাই, আমি যেটা বলতে চাইছি সেটা যদি আমি বলতে চাই, সেটার জন্য আই ডোন্ট থিঙ্ক লকডাউন বা এই ঘটনা যেটা এখন ঘটেছে কোভিডের, যাই হোক, তো এগুলো আই ডোন্ট থিঙ্ক সেটা খুব একটা বেশি এফেক্ট করবে, সেটা আচ্ছা। করা উচিত না। কিন্তু তোর কি কোথাও মনে হয় না যে মানে এই যে সোশ্যাল মিডিয়ার জন্যই হোক বা আমরা রাস্তায় বেরোলে মানুষজনের সামনে সোশ্যালি অকওয়ার্ড হওয়ার জন্যই হোক, মানে মনে হয় না কি আমরা কোথাও গিয়ে একাকিত্বটাকেই বেছে নিচ্ছি? হ্যাঁ, সেইটা তো হয়েছেই, সেটা তো হয়েছে। কারণ আজকালকার এমনিতেও আজকালকার এখন যে যুগ আর কি, সেখানে মানুষ আর রাস্তায়, আগে একটা সময় ছিল লোকেরা রাস্তায় বেরোতো, ঘুরতে যেত, তাদের ভাল লাগতো। এখন এতটাই সব কিছু ডিজিটালাইজড হয়ে গেছে, এখন আর কেউ রাস্তায় বেরোতে কেউ আর সেরকমভাবে পছন্দ, এখন রাস্তায় বেরোটা আর কি একটা মানে বাধ্যতা আর কি, মানে কাজের জন্য বেরোতে হচ্ছে Also it's কিছু unsafe. একটা। হ্যাঁ, মানে অবভিয়াসলি এখন কারেন্ট সিচুয়েশন ইটস আনসেফ, ঠিকই। কিন্তু হ্যাঁ, মানে ওই এখন যদি সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে, তো সবাই এখন কি, মানে আমি তো একটা সোশ্যাল মিডিয়ায়, তো আমি যতই বলি আমার এত ফ্রেন্ডস, আমি সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, হ্যাঁ না তেনা যাই হোক না কেন, সেখানে তো আমি অ্যাকচুয়ালি কারোর সাথে, ওটা আমি ডিজিটালি কানেক্ট করছি, আমি তো কারোর সাথে অ্যাকচুয়ালি গিয়ে কথা বলছি না, বা তারা তো জাস্ট আমার নামেই ফ্রেন্ডস, মানে তারা তো আমি চেনেও না আমাকে ফ্রেন্ড লিস্টে যারা আছে। তো এই ব্যাপারটার জন্য সবাই কিন্তু হ্যাঁ, দি এন্ড অফ দ্য ডে কিন্তু সবাই একাই, কিন্তু তুমি যদি সবাই দেখো, একা। কিন্তু আমরা তো বরাবর ইতিহাস বইতে পড়েছি যে মানুষ একসাথে থাকতে বেশি স্বচ্ছন্দ, তারা সংঘবদ্ধ হয়ে থাকতে চায়, তারা সেরকমই জীব। কিন্তু এই সোশ্যাল মিডিয়া থ্রুতেও আমাদের তো মানে মেন গোলটা সেটাই ছিল যে সবাই একসাথে থাকবো। তা আমরা যদি তোদের কথাই বলি, মিলেনিয়ালসরা, তারা কি পারবো এই একার গণ্ডিটা পেরিয়ে সবাই মিলেমিশে এক হয়ে থাকতে? মানে সোশ্যাল মিডিয়া দিয়ে তুমি যদি বলতে চাও, সোশ্যাল মিডিয়া থ্রুতে হোক বা বাইরে বেরিয়ে হোক, সেটা তোর মতামত। যদি আমাকে পার্সোনালি বলো, আমি হয়তো পারবো না, ঠিক আছে, আমি হয়তো পারবো না। তোর কি মনে হয়? একটা লিমিট অবধি নিশ্চয়ই একসাথে থাকা যায়, বাট দিনের শেষে কিন্তু তোমাকে একাই থাকতে হবে। We'll be back soon to talk with Eternal and No Stress. আরও বেশি করে ওদের প্যাশনের ব্যাপারে জানবো এবং মিউজিকের ব্যাপারে জানবো, এবং জানবো এই একা গানটা কতটা আমাদের একা থাকতে দেয় আর কতটা এক করে দেয়, এবং কতটা ভবিষ্যতে এগিয়ে থাকার বা এগিয়ে চলার স্বপ্ন দেখায়। ফিরে আসবো, সাথে থাকবেন। দিস ইজ দ্য ব্রিজ, এপিসোড 2।